ডেডিকেশন থাকতে হবে, পরিশ্রম থাকতে হবে এবং সেটার পরেই সফলতা আসতে পারে। বেগম খালেদা জিয়ার বাংলাদেশের মানুষের জন্য অবদান অগণিত এবং দুটি যেটি ইম্পর্টেন্ট বিষয়, যেটা হচ্ছে একটি হচ্ছে কৃষক কার্ড আর একটি হচ্ছে ফ্যামিলি কার্ড। দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাই সিটি এফএম এর নিয়মিত আয়োজন ভয়েস অফ এক্সেলেন্সে। আপনাদের সঙ্গে আছি আমি নুসরাত জাহান। প্রত্যেক পর্বে আমাদের সমাজের বিশেষ যারা আছেন তাদেরকে আমরা আপনাদের সামনে উপস্থাপন করবার চেষ্টা করি, তাদের সাথে নানান রকম কথা বলি, তাদের গল্পগুলো আপনাদের সাথে শেয়ার করি। আজকের এই পর্বে একজন বিশেষ অতিথি আমাদের সাথে যুক্ত হবেন, যিনি রাজনীতির মাঠে ব্যাপকভাবে জনপ্রিয়। আমরা কথা বলবো আজকে জনাব তানভীর আহমেদ রবিনের সাথে, বিএনপি মনোনীত প্রার্থী, ঢাকা 4 আসন, সদস্য সচিব, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। চলুন দর্শক, দেরি না করে স্বাগত জানাই আমাদের বিশেষ অতিথিকে। দর্শক, আমাদের সঙ্গে আছেন জনাব তানভীর আহমেদ রবিন। লেটস ওয়েলকাম স্যার। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? অনেক ভালো আছি। আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। ধন্যবাদ আপনাকে। স্যার, একটু শৈশবের গল্পে আমরা ফিরে যেতে চাই। শৈশব কেমন কেটেছে, পারিবারিক সময়গুলো কেমন কেটেছে, বা এমন কোন বিষয়গুলো যেটি আপনাকে বর্তমান সময়ে আসতে সাহায্য করেছে, বা আজকে আমাদের সামনে যিনি তানভীর আহমেদ রবিন আছেন তাকে প্রতিষ্ঠিত করেছে, কোন বিষয়গুলো? শিওর, আমি যদি 80-র দশকের কথা বলি, আমাদের এই ঢাকা 4 পুরোটাই একেবারে প্রত্যন্ত গ্রাম অঞ্চল যেরকম ছিল এরকমই ছিল এবং আমার বাড়িটা একেবারে বুড়িগঙ্গা নদীর তীর ছুঁয়ে। যেহেতু নদীর পাশে বসবাস করেছে অনেক, শৈশব কৈশোরের সময় আমরা বন্ধুবান্ধব নিয়ে নদীতে ডোবানো, নদীতে ঘুরতে যাওয়া, এবং এই এলাকা তো আসলে এত শহরের মতো বাড়িঘর ছিল না, অনেক কৃষি জমি, মাছের পুকুর ছিল। তো আমাদের শৈশব আসলে খেলাধুলার মাঝেই কেটেছে এবং আসলে আগের সময়গুলি তো এলাকার মানুষের সাথে একটি আলাদা বন্ধন ছিল, সবার সাথে সবার সম্পর্ক ছিল। সেখানে দলমত নির্বিশেষে সকলেই সকলের প্রতিবেশী হিসেবে, আত্মীয় হিসেবে, বন্ধুবান্ধব হিসেবে তারা সময় কাটাতো। তো আমার শৈশবের কিছু স্মৃতি মনে আছে এখনো। এরশাদ বিরোধী আন্দোলনের সময় চলাকালীন সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের বাড়িতে কয়েকবার এসেছিলেন। আমার আসলে সেই স্মৃতিগুলি অনেক ভালোভাবেই মনে আছে। প্রথমবার যেদিন এসেছিলেন আমি তাকে ফুল দিয়ে বরণ করেছিলাম এবং আমার কাছে ডেকে অনেক আদর করেছিলেন, অনেক মায়া করেছিলেন, সেটা এখনো স্পষ্ট মনে আছে। তাছাড়া আমার পুরো পরিবার, আসলে আমরা জয়েন্ট ফ্যামিলি, ছোটবেলায় থেকে দেখেছি আমার বাবা, আমার চাচা, আমার দাদা দাদি, আমরা সবাই একসাথে এক বাড়িতেই থেকেছি। তো সেই ক্ষেত্রে সেই একত্রে থাকা এবং একত্রে বেড়ে ওঠার যে এক্সপিরিয়েন্সটা এখন এই জীবনে এসে, এই বয়সে এসে আসলে অনেক আমাকে হেল্প করছে বিভিন্ন সিদ্ধান্তের বিষয়, পারিবারিক সামাজিক বিষয়। স্যার, এখন তো বাংলাদেশের যারা জনসাধারণ আছেন তাদেরকে নিয়ে এই ভাবনাটা, বলা যেতে পারে যে ঢাকা 4 আসনের যারা আছেন তারাই এখন আপনার পরিবার। জি, অ্যাবসলিউটলি। 1-11 থেকে আমাদের, আপনারা জানেন যে বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে পরিবারগুলি ছিল তাদের উপরে ভয়াবহ অত্যাচার, নির্যাতন, নিপীড়ন নেমে এসেছিল এবং আসলে সে তখনকার পরিস্থিতি একেবারেই ভয়ঙ্কর ছিল এবং আমার আসলে রাজনীতিতে প্রবেশ করার সময়টি ঠিক তখনই ছিল। 1-11 সময় আমার বাবা যখন কাশিমপুর জেলে ছিলেন, আমাকে একদিন হঠাৎ ডেকে নিয়ে বললেন যে তুমি ম্যাডামের কাছে যাও এবং তার সাথে পরামর্শ করে যে সিদ্ধান্ত দিবে সেগুলি নিয়ে তুমি কাজ করো। এবং ঠিক তখনই আমার আবার সুযোগ হয় আমাদের বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে যাওয়ার। আমি যখন গেলাম তখনও ওই ছোটোবেলার মতোই, কিন্তু আমাকে ঠিক আবার ওই আগের মতো যে স্নেহ, মমতা, মায়া এবং পরবর্তী সময় কিছু নির্দেশনা দিলেন, তখন থেকে আসলে আমি দলের হয়ে কাজ করা শুরু করেছি এবং আমার মনে হয়েছে যে আমি, যেহেতু আমার বাবা এই দলের প্রতিষ্ঠা লগ্ন থেকে এই দলের সদস্য হিসেবে ছিলেন, দায়িত্ব পালন করছে বিভিন্ন সময় বিভিন্ন পদে, আমি চিন্তা করেছি যে আমাদের এলাকার মানুষের সেবার জন্য আমি জাতীয়তাবাদী দলের একজন সদস্য হয়ে কাজ করব। স্যার, কর্মজীবনের কোন অভিজ্ঞতাগুলো রাজনীতিতে প্রয়োগ করতে পারছেন? আমার বাবা একটি কাজ করেছে, আমাদের লেখাপড়ার পাশাপাশি আমাদেরকে আমাদের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে আমাদেরকে কাজ করার সুযোগ দিয়েছিল। তখন আমরা দেখেছি যে আসলে কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনি সফলতা অর্জন করতে পারেন। আমি মনে করি যে আমার এই যে অভিজ্ঞতাটা আমার হয়েছে, এটা আমি বিশ্বাস করি এবং বর্তমানে এই বিষয়টা নিয়ে আমি কাজ করতে, যে কঠোর পরিশ্রম আসলেই সফলতার জীবনে এনে দেয়। পরিশ্রম ছাড়া আসলে সফলতার কথা চিন্তা করা একেবারেই ঠিক নয়।
তাই আজকে যে নতুন প্রজন্ম, আমাদের নেক্সট জেনারেশন যারা আছে, তাদেরকে অবশ্যই এই বিষয়টা বোঝাতে আমার জন্য কিছুটা সহজ হয়, বিকজ আমি নিজের অভিজ্ঞতা থেকে তাদেরকে বলতে পারি যে ডেডিকেশন থাকতে হবে, পরিশ্রম থাকতে হবে, এবং সেটার পরেই সফলতা আসতে পারে। ছোটবেলা থেকে রাজনীতিবিদ হব, এই সুপ্ত প্রতিভা বা এই সুপ্ত স্বপ্নটা কি মনের ভেতরে ছিল? আসলে আমি তখন চিন্তা করিনি, কিন্তু ছোটবেলা থেকে আমি আমার বাবার আগে বিশেষ করে আমার দাদা, তারকে দেখেছি এলাকার মানুষের সাথে সব সময় উনি মিশেছেন, কথা বলেছেন, এলাকার মানুষকে সহযোগিতা করার চেষ্টা করেছেন। এবং আমার বাবা যখন 1991 সনে এই ঢাকা 4 থেকে সংসদ সদস্য নির্বাচিত হন, তখন থেকে তাকে দেখেছি দিনরাত মানুষের জন্য উনি পরিশ্রম করেছেন। তখনও পর্যন্ত আমার আসলে যে আমি রাজনীতিবিদ হব, আমার সেরকম চিন্তা হয়নি। কিন্তু পরবর্তী সময় 1-11 সময় যে ভয়াবহ সময়টা ছিল, তখন দেখেছি যে আসলে দলের আমাদের নেতাকর্মীরা তো দেশের মানুষের জন্য, এলাকার মানুষের জন্য কাজ করে থাকেন, বিভিন্ন সময় এলাকার মানুষকে সেবায় নিয়োজিত থাকে। তো সেই ক্ষেত্রে আমি মনে করেছি যে আসলে জীবনের সবচেয়ে বড় পাওয়া হচ্ছে মানুষের ভালোবাসা এবং মানুষের শ্রদ্ধা। সেই ক্ষেত্রে আপনি শুধু মানুষকে সেবা দেওয়ার কারণেই আপনি সেটা অর্জন করতে পারেন, এর বাইরে অন্য কোনো পথ নেই। স্যার, ঢাকা 4 আসনের বিএনপি মনোনীত প্রার্থী আপনি। মনোনয়ন পাওয়ার আগে কি মনে হয়েছিল যে কোনো রকম চ্যালেঞ্জ ছিল, নাকি সব থেকে যোগ্য প্রার্থী আপনাকে মনে করেছেন বলেই হয়তো মনোনয়নটা দেওয়া হয়েছে? দেখেন, আমি 11 সময় থেকে দীর্ঘদিন লড়াই সংগ্রাম করেছি। আমি এই ঢাকা 4-এর জনপদ থেকেই বারবার গ্রেপ্তার হয়েছি, কিন্তু আবারই কিন্তু এলাকায় ফিরে এসেছি। সেক্ষেত্রে মানে আমার একটা জায়গা ছিল যে এলাকার মানুষকে আমি চিনি, জানি, এলাকার মানুষ আমার শৈশব কৈশোর দেখেছে, এবং এলাকার মানুষ আমাকে অনেক সাহস দিয়েছে, অনেক অনুপ্রেরণা দিয়েছে। আমি বারবার এলাকার মাঝে ফিরে এসেছি, কখনো এলাকার বাইরে থাকিনি। আর এই দীর্ঘ সময় লড়াই সংগ্রাম করতে গিয়ে এলাকার মানুষের সাথে, দলের নেতাকর্মীদের সাথে একটি কেমন জানি একটু মানে এটা এক্সপ্লেনেবল না, একটা অটুট বন্ধন আমাদের মধ্যে তৈরি হচ্ছে, রাইট? এটা রক্তকেও হার মানায়, রক্তের সম্পর্কেও হার মানায়। সো এই বন্ধনটার কারণে আমি আসলে সব সময় চেয়েছি যে আমাদের এলাকাবাসী, আমার দলের নেতাকর্মীরা যাতে সব সময় ভালো থাকে। যেহেতু রাজনীতি করি, মানুষের সেবার জন্য কাজ করতে চাই, ছোটবেলা থেকে আমার বাবাকে দেখেছি মানুষের সেবা করতে। সেবা করতে আসলে কোনো পদের প্রয়োজন হয় না, বাট রাষ্ট্রীয়ভাবে যখন আপনি এলাকার মানুষকে, এলাকার মানুষের জীবনে ভালো কিছু করার জন্য পরিবর্তন আনতে চান, তখন আসলে রাষ্ট্রীয় স্বীকৃতির প্রয়োজন হয়। তো সেই ক্ষেত্রে মনোনয়ন প্রত্যাশা তো অবশ্যই ছিল, এবং এলাকার মানুষ, আমাদের দলের নেতাকর্মীরা আমাকে উদ্বুদ্ধ করেছে এই সংসদ সদস্য পদে নির্বাচন করার জন্য। সেই ক্ষেত্রে আমি আসলে এত চিন্তা করিনি যে আমার থেকে যোগ্য কেউ আছে কিনা, বা আমি কি যোগ্য কিনা। আমি আসলে সবাইকে সমান চোখেই দেখতে পছন্দ করি। কিছু মানুষের অভিজ্ঞতা অনেক বেশি থাকতে পারে, কিছু মানুষের অভিজ্ঞতা কম থাকতে পারে। আমি আসলে মানুষকে ভাগ করে দেখি না। আসলে আমি চেষ্টা করি মানুষকে সমান করে দেখে মানুষের সাথে একটি সুন্দর সম্পর্ক বজায় রেখে চলার জন্য। প্রত্যেকটি নির্বাচন মানেই হচ্ছে কিছু না কিছু পরিবর্তন আসা। তো ঢাকা 4 আসনে আপনাদের যারা আছেন, বা আপনি যদি জনসাধারণের কথাই চিন্তা করেন, তাদের জীবনের কি কি পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন? দেখেন, আমরা ঢাকা 4 দুটি থানা দিয়ে গঠিত এবং 9টি সিটি কর্পোরেশন ওয়ার্ড আছে। ঢাকা শহরে 15টি আসন আছে এবং আমাদের একটি ঢাকা 4। কিন্তু সবচেয়ে সুবিধাবঞ্চিত মানুষ এলাকার মানুষ, ঢাকা 4-এর মানুষ। যদিও ঢাকা সিটি কর্পোরেশনের অন্তর্গত এলাকায়, কিন্তু ন্যূনতম নাগরিক সুবিধা এলাকার মানুষ পায়। আপনি যদি পুরন ঢাকায় যান, যদি লালবাগ, চকবাজার বা কোতোয়ালি, বংশাল এইসব দিকেও যান, আপনি সুন্দর খেলার মাঠ দেখতে পাবেন, সেখানে সিটি কর্পোরেশনের কমিউনিটি সেন্টার দেখতে পাবেন, সেখানে স্বাস্থ্যসেবা কেন্দ্র দেখতে পারবেন। অনেক জায়গায় দেখবেন যে সরকারি স্থায়ী প্রশিক্ষণ কেন্দ্র পাওয়া যাবে, কিন্তু আমাদের এলাকায় এই কোনোটিই নেই। না খেলার মাঠ আছে, না এখানে কোনো স্বাস্থ্যসেবা কেন্দ্র আছে। এই এলাকার সবচেয়ে বেশি শ্রমজীবী মানুষরা বসবাস করে, মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবাররাই এখানে বসবাস করে, কিন্তু তাদের যে স্বাস্থ্যসেবার জন্য সরকারি হাসপাতাল প্রয়োজন, সেটি এখানে নেই। আমাদের সন্তানদের জন্য খেলার মাঠ নেই। আমাদের এখানে সিটি কর্পোরেশনের কমিউনিটি সেন্টার নেই। আসলে কমিউনিটি সেন্টার একটি প্রাণকেন্দ্র আমাদের এলাকার, কারণ সেখানে সকল শ্রেণী পেশার মানুষ কোনো সামাজিক পারিবারিক অনুষ্ঠানের মাধ্যমেই কিন্তু মিলিত হয়, এবং সেখানে কিন্তু মানুষের মধ্যে বন্ধন তৈরি হয়। কিন্তু আপনি দেখবেন যে আমাদের এলাকায় একটি কমিউনিটি সেন্টার সরকারিভাবে নির্মিত হয়নি। তাছাড়া আমাদের এলাকার রাস্তাঘাটের বেহাল দশা,
আমাদের এলাকায় কোনো প্রশিক্ষণ কেন্দ্র নেই। আমাদের এলাকায় অনেক মেধাবী তরুণরা আছে। অনেক আমাদের এই এই মুহূর্তে যদি আপনি দেখেন, সামাজিক পারিবারিক কারণে অনেক বয়োজ্যেষ্ঠ যারা রিটায়ারমেন্টে চলে গেছেন, তারা আবারও স্বনির্ভর হতে চাচ্ছে, তারা ইনকাম করতে চাচ্ছে। বিশেষ করে আমাদের নারীরা আজকে জীবনের তাগিদে তারাও কিন্তু বের হয়ে তারা বিভিন্ন পেশায় নিযুক্ত হতে চাচ্ছেন। কিন্তু বর্তমান যে তথ্য প্রযুক্তির যুগ, যারা চাকরির খোঁজে আছেন তারা যে স্বনির্ভর হবে, তথ্য প্রযুক্তির যুগে বিভিন্ন প্রশিক্ষণের প্রয়োজন আছে, অথবা কারিগরি শিক্ষার প্রয়োজন আছে, ট্রেনিংয়ের প্রয়োজন আছে, সেই ব্যবস্থাগুলি আমাদের এখানে নেই। তো সেই ক্ষেত্রে একটি সরকারি প্রশিক্ষণ কেন্দ্র আমাদের অত্যন্ত প্রয়োজন এলাকার। তো আমি মনে করি যে এই পরিবর্তনগুলি মানুষ পাবে। এই জায়গাতে অনেক ব্যবসায়িক খাত রয়েছে, সেই Right. ব্যবসায়িক খাতগুলো নিয়ে আসলে আপনাদের পরিকল্পনা কি? রাইট, থ্যাংক ইউ ফর দ্যাট। এটা ভালো প্রশ্ন করেছেন আপনি। আমাদের ঢাকা শহরে কয়েকটি ইন্ডাস্ট্রিয়াল জোন আছে, এগুলোকে রাজুক ইন্ডাস্ট্রিয়াল জোন বলা হয় আর কি। সো আপনি যদি 2001 থেকে 6 ফিরে যান, যখন বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব ছিল, তখন প্রায় শতভাগ ইন্ডাস্ট্রিজগুলি চলমান ছিল। কিন্তু আপনি যদি এখন গিয়ে দেখেন, অর্ধেকেরও কম ইন্ডাস্ট্রি চালু আছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে আলাপ করে কিভাবে আমাদের যে বন্ধ ইন্ডাস্ট্রিজগুলি আছে সেগুলি চালু করা যায়, মালিক পক্ষ, সরকার পক্ষ বা শ্রমিক পক্ষ এদেরকে সমন্বয় করে যদি আলাপ আলোচনার মাধ্যমে এবং সরকারি সহযোগিতা দিয়ে যদি আবার ইন্ডাস্ট্রিজগুলি চালু করা যায়, সেক্ষেত্রে আমাদের এলাকার মানুষ কিন্তু আমাদের এলাকাতেই কর্মসংস্থানের জায়গা খুঁজে পাচ্ছে, তাদেরকে বাইরে যেতে হচ্ছে না। স্যার, বিভিন্ন রাজনৈতিক দলগুলো নানান রকম প্রতিশ্রুতি Right. দিচ্ছে, যেটা নির্বাচনের আগে সাধারণত আমরা সবসময় দেখে থাকি। Right. এবছরও তাই হচ্ছে। বিএনপির পক্ষ থেকে আপনাদের নির্বাচনী প্রতিশ্রুতিগুলো কিরকম বা কি কি হতে যাচ্ছে? আসলে বিএনপি, আপনি জানেন যে শেখ হাসিনার সরকারের সময় যখন অত্যাচার, নির্যাতন, নিপীড়ন চরম পর্যায়ে, তখনই কিন্তু বিএনপি রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ঘোষণা করেছিলেন বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আজকে এই 31 দফা আমরা গ্রামে গঞ্জে শহরের কোনো জায়গা বাদ নেই যেখানে আমরা মানুষের কাছে 31 দফা তুলে ধরিনি। এই 31 দফা বাস্তবায়নের মাধ্যমে আমরা মনে করি যে দেশের অর্থনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা সবকিছুর পরিবর্তন আনবে। বিশেষ করে বিএনপি এই মুহূর্তে 8টি বিষয় নিয়ে খুব জোর দিয়ে কাজ করছে। তার মধ্যে আপনার কর্মসংস্থান একটি, পরিবেশ একটি, দুর্নীতি মুক্ত বাংলাদেশ একটি, আমাদের যে বিভিন্ন ধর্মের আমাদের ইমাম, মুয়াজ্জিন, পণ্ডিত যারা আছেন তাদের বিষয়ে আলাদা বক্তব্য আছেন। তাছাড়া আপনি শিক্ষা ব্যবস্থা আছে, এবং দুটি যেটি ইম্পর্টেন্ট বিষয়, যেটা হচ্ছে একটি হচ্ছে কৃষক কার্ড আর একটি হচ্ছে ফ্যামিলি কার্ড। এই বিষয়গুলি নিয়ে আমরা মানুষের কাছে যাচ্ছি, মানুষকে বোঝানোর চেষ্টা করছি। স্যার, গণভোট নিয়ে আপনার মতামত কি? গণভোট নিয়ে আমার মতামত হচ্ছে যে মানুষের ইচ্ছার প্রতিফলন ঘটানো দরকার। আমি মনে করি যে বিএনপি সবসময়, বিএনপি প্রতিষ্ঠা লগ্ন থেকেই দেশের মানুষের ইচ্ছার প্রতিফলন ঘটানোর জন্যই কাজ করেছে। এবং আজকে আপনি যদি দেখেন, আমাদের দলের মহাসচিবও বলেছেন যে আমরা হ্যাঁ ভোটের পক্ষে, এবং আমিও মনে করি যে আমরা দেশের মানুষের স্বার্থকে সবার উপরে দিয়ে আমরা কাজ করতে চাই। বিগত বলা যেতে পারে যে অনেক বছর ধরে একটি কথা বাংলাদেশের সব মানুষ আক্ষেপের সাথেই বলতো যে গণমাধ্যমগুলোর বাক স্বাধীনতা সেভাবে নেই। বিএনপি যদি ক্ষমতায় আসে, গণমাধ্যমের বাক স্বাধীনতা শতভাগ থাকার প্রত্যাশা আমরা করতে পারি কিনা? আমি তো মনে করি যে বাক স্বাধীনতার কথা যেখানে গণমাধ্যমের বিষয়টা আপনি তুলে এনেছেন, ইতিমধ্যে আমার মনে হয় আমাদের বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান এটা প্রমাণ করে দিয়েছেন। উনি দেশে ফেরার পর বিভিন্ন গণমাধ্যমের সাথে ইতিমধ্যেই উনি সভা, সেমিনার করেছেন, তাদের সাথে কথা বলেছেন। আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি আমাদের বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানকে ব্যঙ্গ করে বিভিন্ন কার্টুন হয়েছে, তিনি নিজেই শেয়ার করেছেন সেগুলি। সো এইটার মাধ্যমে একটি ক্লিয়ার মেসেজ, যেটা আমাদের দলের যে সিদ্ধান্ত সেটি একেবারেই পরিষ্কার, যে আমরা গণমাধ্যমের স্বাধীনতাকে আমরা সেটাকে অগ্রাধিকার দিব, এবং সেটা থাকার অত্যন্ত প্রয়োজন। তাহলেই বিভিন্ন রাজনৈতিক দল তারা যে প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছে মানুষের কাছে, গণমাধ্যম তাদেরকে সরাসরি প্রশ্ন করার সুযোগ পাবে, দায়বদ্ধতার জায়গায় নিয়ে আসার সুযোগ পাবে। স্যার, দীর্ঘ সময়ে নারী আমরা প্রধানমন্ত্রী হিসেবে দেখেছি। জি। এবার সেই সুযোগ আসতে যাচ্ছে, সব দল থেকে আসলে যে দলে ক্ষমতায় আসুক না কেন, পুরুষ একজন ব্যক্তি প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হবেন।
তো সেক্ষেত্রে আমাদের নারীদের যে সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো কি আগের মতোই থাকবে বা আগের থেকে বাড়বে, নাকি কোনো জায়গা থেকে আমাদের মধ্যে সেই ভয়ভীতি আবার মাথাচাড়া দিয়ে উঠবে যে আমাদের নারীদের সুযোগ সুবিধাটা কমে যাবে? বাংলাদেশের সর্বপ্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়ার বাংলাদেশের মানুষের জন্য অবদান অগণিত। উল্লেখযোগ্য শুধু একটি কথাই আমি বলতে চাই, আপনার খেয়াল থাকার কথা যে আমাদের বিশেষ করে আমাদের কন্যা শিশুদের জন্য খাদ্যের বিনিময়ে শিক্ষা, আপনার মনে থাকার কথা, উপবৃত্তি চালুর যে বিষয়টি, সেটি কিন্তু ইমপ্লিমেন্টেশনের কারণে আমাদের নারীরা, আমাদের কন্যা সন্তানরা কিন্তু শিক্ষায় শিক্ষিত হয়েছে। আপনি নির্বাচিত হওয়ার পরে প্রথম 100 দিনের মধ্যে কোন কাজগুলো আগে করবার চেষ্টা করবেন, কোন বিষয়গুলো অগ্রাধিকার পাবে? আসলে আমাদের এলাকার অনেক সমস্যা। আমি 100 দিনের যে কথাটি বললেন, এটা একটি ট্রেন্ড এখন। যে কোনো সরকার বহির্বিশ্বেও দেখবেন যে 100 দিনের একটা প্ল্যান হয়। আমাদের এখানে যে সমস্যাগুলি এসেছে তার মধ্যে বড় সমস্যা একটি হচ্ছে জলাবদ্ধতা। তো সেই ক্ষেত্রে আমি একটি সমন্বিত উদ্যোগ গ্রহণ করার চেষ্টা করব 100 দিনের মধ্যেই। পাশাপাশি আমাদের এলাকার থেকে মাদক মুক্ত, সন্ত্রাসী মুক্ত এবং কিশোর গ্যাং নির্মূলের ব্যবস্থা করব 100 দিনের মধ্যেই। তাছাড়া আমি আরেকটি অতি গুরুত্বপূর্ণ হিসেবে মনে করি যে আমাদের এলাকায় আসলে আমাদের সন্তানদের জন্য অলস সময় যাতে পার না করে রাস্তাঘাটে আমরা প্রত্যেকটি ওয়ার্ডে একটি করে পাঠাগার নির্মাণ করতে চাই। এবং আমি আসলে শব্দটি পাঠাগার বলছি, বাট এইটি প্রত্যেকটি ওয়ার্ডের একটি প্রাণকেন্দ্র হিসেবে গড়ে তুলতে চাই, যেখানে আমাদের নবীন, আমাদের প্রবীণ, আমাদের নারীরা, আমাদের শিক্ষার্থীরা, তরুণ যুবকরা এবং খেটে খাওয়া মানুষরা যাতে একটা মনোরম পরিবেশে তারা বসে জ্ঞান চর্চা তো থাকবেই, দেশের সংস্কৃতির চর্চা করতে পারবে, তথ্য প্রযুক্তির বিষয় প্রশিক্ষণের ব্যবস্থা করা যেতে পারে, সেখানে আপনার কারিগরি শিক্ষার প্রশিক্ষণ ব্যবস্থা করা যেতে পারে। বাট মূল জায়গাটা হচ্ছে যে নবীন প্রবীণের মাঝখানে একটা বন্ধন তৈরি হওয়ার একটি পরিবেশ তৈরি হবে, পরবর্তী সময়টা সামাজিকভাবে সবাই উপকৃত হবে, এই বিষয়টা একটা। এবং আপনি জানেন যে আমাদের এলাকায় কোনো কমিউনিটি সেন্টার নেই। তো সেই কমিউনিটি সিটি কর্পোরেশনের অধীনে আমরা বসবাস করি। তো সিটি কর্পোরেশনের অধীনে থাকা আমাদের যে ওয়ার্ডগুলি আছে সেখানে আমরা কমিউনিটি সেন্টার নির্মাণ করার চেষ্টা করব। পাশাপাশি আমাদের এলাকার রাস্তাঘাটের একেবারেই বেহাল দশা। আমি মনে করি যে 3 মাস অনেক সময়, 3 মাসের মধ্যে আমাদের যে রাস্তাঘাট যেগুলি আছে সিটি কর্পোরেশনের অবশ্যই তাদের সহযোগিতা প্রয়োজন, এবং আমাদের যে অন্যান্য যে মন্ত্রণালয়গুলি আছে তাদের সহযোগিতা নিয়ে আমাদের এলাকার রাস্তাঘাটগুলি যাতে সঠিকভাবে নির্মাণ হয় সেটার ব্যবস্থা আমরা গ্রহণ করব। স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে, এবং আমাদের পক্ষ থেকে শুভকামনা থাকবে আপনি জয়যুক্ত হন এবং জনসাধারণের উদ্দেশ্যে, জনসাধারণের জন্য কাজ করে যাবেন। অনেক অনেক ধন্যবাদ, আপনাদেরকে শুভেচ্ছা জানাই। প্রিয় দর্শক, সময় হয়েছে বিদায় নেবার। সকলে ভালো থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো অতিথিকে নিয়ে। আল্লাহ হাফেজ।